আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। সবার জন্য দোয়া রইল। জিনের রাজত্ব পর্ব 6 এটা আসতে অনেকটা দেরি হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আমাদের মেইন চ্যানেলের জন্য, যেটা হচ্ছে আমাদের চ্যানেল ইভিএফ ভাই, ওইটার জন্য আমরা ঢাকাতে শুট করতে গিয়েছিলাম। তবে যেহেতু এই পর্বটা অনেক দেরিতে আসছে, তো এই জন্য আজকের এই পর্বটি সাধারণ পর্ব থেকে একটু ভিন্ন হবে। তো আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আছি ফারহান আপনাদের সাথে। আপনারা দেখছেন ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 6। তো জিনের রাজত্ব পর্ব 6 প্রথম যে ঘটনাটি পাঠিয়েছে, তিনি তার নাম বলতে বারণ করেছে। তবে তিনি আমাদের শরীয়তপুরের এবং তিনি একজন মেয়ে। তো আপু যেভাবে লিখে আমাকে পাঠিয়েছে, আমি আপনাদেরকে ওইভাবেই পড়ে শোনাচ্ছি, চেষ্টা করব গুছিয়ে বলার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। 2023 শীতের সময় আমাদের বাসার উপরের কাজ শুরু হয়। তো যারা কাজ করত তারা কাজ শেষে পানি দিত, মানে উপরে যেখানে তারা কাজ করত। তাই মাঝে মাঝে আমাকে আর আমার বোনকে রাত 10টা-11টার সময় ভয়ে ভয়ে ছাদে গিয়ে পানির লাইনটা ঘোরাতে হতো। আমাদের বাসায় তেমন কেউ ছিল না। আমি, বাবা আর বোন, মা আর আমার একটি ভাই ছিল, কিন্তু সে তখন বাহিরে ছিল। একদিন সন্ধ্যায় আমরা ঠিক করি যে রাতে আর ছাদে যাব না। যখন লোকগুলা কাজ করে চলে যাবে তখন গিয়ে আমরা চেক করে আসব। তাই একদিন আমরা সন্ধ্যায় ছাদে যাই এবং কিছু সময় ছাদেই ছিলাম। তখন চারিদিকে মাগরিবের আজান দিচ্ছিল। ঠিক তখনই আমরা ছাদে একটা বৃদ্ধ লোককে দেখতে পাই। তিনি দেখতে অনেকটা মোটা, অনেক বড় বড় দাড়ি ছিল। তাকে এইভাবে দেখে আমরা অনেক চমকে যাই। তাকে আমরা কিছুই বলি না এবং তাকে আগে কখনো দেখিও নি। সে আমাদের দিকে কিছু সময় তাকিয়েছিল, তারপর সে নিচে চলে যায়। তার যাওয়ার সাথে সাথেই আমরাও নামি, কিন্তু 2 সেকেন্ডের ব্যবধানে লোকটি উধাও হয়ে যায়। সে এমনই বৃদ্ধ ছিল যে তার পক্ষে এত তাড়াতাড়ি সেই 4 তলা থেকে নিচে নামা প্রায় অসম্ভব। আমরা সাথে সাথে নিচে চলে যাই এবং আমি আর আমার বোন বাড়ির দুই পাশে গিয়ে খুঁজি, কিন্তু তাকে আর খুঁজে পাই না। খুব ভয়ে ভয়ে আমরা বাসায় আসি এবং আমার বাবাকে কল করে সব কিছু বলি। তো আমার বাবা বলে, তোমরা ভয় পেও না, আমি আসতেছি। এরপর আমাদের ক্ষুধা লাগে। আমরা রান্নাঘরে যাই এবং কিছু খাওয়ার পর রুমে আসার সময় ফ্রিজে কিছু ফল কাটা ছিল, তা নিয়ে আসা শুরু করি। ফ্রিজটার পাশে একটা মোড়ের মতো ছিল, ওইখানে ছিল আমাদের সকল বেডরুমগুলো। তার বরাবরই মেন দরজাটা। তো ওইখানে একটা লাইট জ্বলতেছিল, যা আমার বাবার রুমে হালকা হালকা আলো দিচ্ছিল। সেই রুমের জানালার পর্দাটা ছিল একটু খোলা। আমি হঠাৎ সেখানে একটা মানুষ আকৃতির ছায়া দেখতে পাই এবং আমার কানের 2 পাশ দিয়ে 2টা গরম বাতাসের মতো, আর সামনে থেকে কিছু একটা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি সাথে সাথে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি, যেটা দেখে আমার বোনও চিৎকার করে ওঠে। আমার বোন তেমন বড়ও ছিল না, আমার বয়স তখন 12 আর তার বয়স ছিল 17। আমাদের চিৎকার শুনে নিচে আর উপরে সব মানুষ চলে আসে এবং কালিমা সহ আরও দোয়া পড়ে জ্ঞান ফিরায় আমার বাবাকে কল দিয়ে সব কথা জানানো হয়। সে সাথে সাথে চলেও আসে। আমার বাবা আমার মাকে সব কিছু বলে এবং সে একটা ভালো হুজুরের কথা বলে। পরের দিন বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে ঝাড়িয়ে নিয়ে আসে। শুধু এইখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। আমি মাঝে মাঝে খারাপ কিছু দেখতে পাই এখনও, যেমন অন্ধকারে লাল চোখ, বটগাছে ঝুলে থাকা সাদা শাড়ি, কবরস্থানে লম্বা কিছু এবং আরও কত কি। এখনও আমার সাথে টুকটাক এমন হয়। ভাইয়া, এখানে হয়তো সবকিছু সীমাবদ্ধ থাকলে ভালো হতো, কিন্তু না, আমার সাথে আরও বাজে কিছু হয়েছে। তো সেই ঘটনাগুলো এখন বলি। গত 1 মাস ধরে আমি অনেক কম খাই, যেটা আমার মা খেয়াল করে। সে বাবার সাথে কথা বলে আমাকে ডক্টর দেখায়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। তো ধীরে ধীরে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। এমনও সময় গিয়েছে যে 7 দিন ধরে একদম কিছুই খেতে পারিনি। আমার এমন অবস্থা দেখে ইমার্জেন্সিভাবে ঢাকা পপুলার হসপিটালে দেখানো হয়। সেখানে 4টা ডক্টর পরিবর্তন করা হয়, কিন্তু কিছুই হয় না। আমার এমন অবস্থা হয়েছে যে না খেতে খেতে আমার দাঁত ব্যথা হয়ে গিয়েছে। আমার শরীরের চামড়া ফেটে ফেটে এক এক জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। আমার পরিবারের সবাই অনেক ভয়ে ছিল আমাকে নিয়ে। শেষে কিছু খুঁজে না পেয়ে আমার মা খুব ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যায় এবং সে দেখেই বলে যে ওরে কেউ বান মারছে এবং ও যে বালিশে ঘুমায় তার ভিতর একটা কাগজ পাবেন, সেটা পুড়িয়ে ফেলতে হবে। ঠিকই বাসায় এসে বালিশের মধ্যে একটা লাল কাপড় ও লাল সুতো দিয়ে পেঁচানো একটা কাগজ
তাতে কি সব যেন লেখা ছিল। তো সেটা আমার মা কবিরাজের কথা মতো পুড়িয়ে ফেলেন। আসলে ভাইয়া এগুলা অতি কাছের মানুষ ছাড়া আর কেউ করতে পারে না, কারণ যারা আমার বাসায় যাওয়া আসা করে সব সময় শুধু তারাই জানে যে ওইটা আমার পছন্দের বালিশ এবং এটাই শুধু আমিই ঘুমাই। জানি না কে বা কারা এমন করেছে, তবে আজ 25 দিন যাবৎ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আলহামদুলিল্লাহ আপু, আপনি সুস্থ আছেন শুনে ভালো লাগলো এবং আপনি আপনার জীবনের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা না খুবই খারাপ। আমার নিজের পরিবারেও ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক ঘটনা আছে। সত্যি এই জিনিসটা আসলে অনেক খারাপ, এটা কোনো দিক থেকে ভালো কিছু না এবং যারা এগুলো করে তারাও ভালো মানুষ না। তো যাই হোক আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আজকের পর্বের দ্বিতীয় ঘটনাতে। আমি সিজুতি। গল্পটি আমার আম্মুর। তো যখন আমি ছোট ছিলাম তখন আমরা যেই জায়গায় থাকতাম ওই জায়গায় অনেক গাছ ছিল এবং অনেক নীরব একটা এলাকা ছিল। আর বেশিরভাগ সময় আমার আব্বু কাজের জন্য বাইরে থাকতো। এক রাতে প্রায় তখন 3টা বাজে কেন যেন আমার আম্মুর ঘুম ভেঙে যায়। আগেই বলে দেই, আমার আম্মুর বিছানার পাশেই ছিল একটি জানালা। আম্মু বেশিরভাগ সময় জানালা খুলে ঘুমাতো। তো আম্মু নাকি ওই জানালার উপর ইলিশ মাছ দেখতে পায় এবং মজার বিষয় হলো আম্মু কিছু না ভেবেই ইলিশ মাছ খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে আম্মুর পেট ব্যথা শুরু হয়। এরপর আম্মু কিছু খেতে পারতো না, ঘুমাতেও পারতো না, শুধু ভয় পেত। কিছুদিন পর আম্মুকে একটু হুজুরের কাছে নেওয়া হয়। হুজুরকে সব বলার পর হুজুর সব বুঝতে পারে এবং আম্মুকে একটি তাবিজ দেয়। তারপর আস্তে আস্তে আম্মু ঠিক হতে শুরু করে। তারপর হুজুরের কাছে গেলে হুজুর বলে এটি নাকি আম্মুর একটি স্বপ্ন ছিল। এক বদজিন আম্মুকে এই স্বপ্নের মাধ্যমে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু পরে সব ঠিক হয়ে যায় আর এখন আল্লাহর রহমতে সব ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। এরকম অনেক সময় হয় যে আমরা স্বপ্নের মধ্যে কিছু না কিছু খেয়ে ফেলি। আমি আপনাদের সাথে একটি ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। আমার নিজের সাথে হয়েছিল। আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম যে আমি আসলে একটি বাগানের মধ্যে হাঁটতেছি। বাগানটি অনেক সুন্দর ছিল, মানে আশেপাশে কেমন যেন গ্লো করতেছিল, অনেক আলোকতি ছিল। তা আমি তারপর দেখতে পারি যে একটা গাছের নিচে অনেকগুলো ফল রাখা। তা আমি ওইখানে যাই। যাওয়ার পর কিছু না ভেবেই ওই ফল খাওয়া শুরু করি। তারপরের দিন যখন আমার ঘুম ভাঙে তখন দেখি যে আমার অল্প অল্প পেট ব্যথা করতেছে। তারপরে এই পেট ব্যথা অনেক দিন ছিল। তারপর আর কি একটা হুজুরকে দেখাই। তারপর আস্তে আস্তে আমি ভালো হয়ে যাই। তো সেই হুজুর এই সেম কথাই বলেছিল আমাকে যে আসলে স্বপ্নের মধ্যে অনেক সময় বদ জিন, মানে যারা খারাপ জিন, তারা এগুলা ক্ষতি করার জন্য করে। সবসময় যে ব্ল্যাক ম্যাজিকের কারণে ক্ষতি হয় এমন না, আমাদের আশেপাশে কিন্তু জিনরা চলাফেরা করে। তাই অনেক সময় বলা হয় যে রাতে সাবধানে চলাফেরা করতে, কিন্তু আমরা অনেকে এটা আন্ডার এস্টিমেট করে ফেলি, আমরা এটা মানতে চাই না। কিন্তু রাতের বেলায় জিনদের আনাগোনা অনেকটা বেড়ে যায়, তাই আমাদের উচিত একটু সাবধানে চলাফেরা করা, কিছু জিনিস মেনে চলা। তবে আমরা মানুষ জাতি আবার এমন এক জাতি যে কোনো কিছু না ঘটলে সেটা আবার মানতে চাই না, কিন্তু যখন ঘটবে তখন আপনি ঠিক থাকতে পারবেন কিনা, নর্মাল কোনো জীবন আপনার থাকবে কিনা সেটা কিন্তু বলা মুশকিল এইসব ক্ষেত্রে। তো যাই হোক, আমাদের আজকের পর্বের আমরা 3 নম্বর ঘটনায় চলে যাই। আমার নাম জিসান। আমার মার তখন বিয়ে হয়নি। তখন আমার মা ফজরের সময় তার বান্ধবীর সাথে জঙ্গলের ভিতরে একটা গাছের নিচ থেকে আম কুড়াতে যায়। এমনই একদিন মার বান্ধবী তাকে আম কুড়ানোর জন্য ফজরের সময় ডাক দেয়। মা সাধারণত তার বান্ধবীর সাথে যেত আম কুড়াতে। তখন তার বান্ধবী তাকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। তখন মা বলল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তার বান্ধবী তখন কোনো কথা বলছিল না, কোনো সারা শব্দ করতেছিল না। মা তখন অনেক জোরে চিৎকার করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তখন মা জঙ্গলের গভীরে পৌঁছে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে মার বাবা মানে আমার নানা তার চিৎকারের শব্দটা শুনতে পায়। তখন নানা শব্দের উৎসটা খুঁজতে বেরিয়ে পড়ল এবং নানা মাকে দেখতেও পেল। তখন নানা চিৎকার করে করে আম্মুকে ডাকতেছিল। সাথে সাথে তার বান্ধবী গায়েব হয়ে যায়। তারপর মাকে হুজুর দেখানো হলো। এরপর থেকে মায়ের সাথে আর তেমন কিছু হয়নি। ছোট্ট একটা ইনসিডেন্ট ছিল, মানে জিসান ভাইয়ের আম্মুর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হইতেছে এমন যে তার বান্ধবীর সাথে প্রায় সময় জঙ্গলে যেত আম কুড়ানোর জন্য। তো এমনই একদিন তার বান্ধবী এসে ডাক দেয় এবং তাকে আম কুড়াতে নিয়ে যায়, কিন্তু সেদিন সেটা তার বান্ধবী ছিল না, হয়তো কোনো জিন ছিল। এমনই কিছু একটা হবে। অ্যান্ড আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি নিলয়, আমি থাকি ফেনীতে। এই ঘটনাটা আমার সাথে প্রায় 6-7 দিন আগে ঘটেছে। আমার একজন খালা আছে, তাদের বাড়ি আমার নানুর বাড়ির অনেক কাছে। একদিন আমার খালা বলে, আজকে রাতে আমাদের বাড়িতে তোর দাওয়াত, তোর সালাউদ্দিন ভাইয়া তোকে নিয়ে আসবে। সালাউদ্দিন ভাইয়া হচ্ছে
আমার খালাতো ভাই। সেদিন রাতে আমি আর সালাউদ্দিন ভাইয়া তাদের বাড়ি যাচ্ছিলাম, তখন দেখি একটা বড় আম গাছের উপর দিয়ে কিছু একটা উড়ে যায়। আমি আর ভাইয়া দৌড় দিয়ে বাড়ি চলে আসি। এরপরে আর কিছুই ঘটেনি। খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল, তাই না? আম গাছের উপর দিয়ে কিছু একটা উড়ে যেতে দেখেছিল। এটা কি কোনো পাখি ছিল, বড় কোনো পাখি বা অন্য কিছু, সেটা তো আমি জানি না। তো যাই হোক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। আর গাইস, পরবর্তী ঘটনা যাওয়ার আগে আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলের মাধ্যমে পাঠাতে পারেন, দ্যাট ইজ evfbhai@gmail.com, এবং চেষ্টা করবেন একটু গুছিয়ে লেখার জন্য, দাড়ি কমা দিয়ে একটু গুছিয়ে লেখার জন্য। এতে করে আমার পড়তে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। আর যদি দাড়ি কমা না দেওয়া হয় বা কোথায় গিয়ে থামতে হবে সেটা বুঝতে একটু সমস্যা হয়, তাই আমাকে অনেকটা বেগ পেতে হয় ঘটনা মেলানোর জন্য। চেষ্টা করবেন একটু গুছিয়ে লেখার জন্য। আর এখন যেহেতু শীত চলতেছে, শীতের প্রকোপটা অনেকটাই বেড়ে গিয়েছে। যারা ঘটনা এখন শুনতেছেন, ঘটনা শোনার সময় যদি রুমের লাইটটা অফ করে সবকিছু বন্ধ করে কম্বলের মধ্যে ঢুকে কানে ইয়ারফোনটা দিয়ে শুনেন, তাহলে আরো একটু বেশি ফিল পাবেন আশা করি। এবং যদি বাইরে গিয়ে কোথাও বসে শুনতে পারেন সেটাও ভালো, তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু দেখে শুনে, কারণ বাইরে অনেক কিছু চলাফেরা করে যা আমরা দেখতে পাই না। তো চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাইয়া, আমার নাম মাহি। এটা আমার সেকেন্ড স্টোরি। আমি ঢাকা আবদুল্লাপুরের মাইনারটেক এরিয়াতে থাকি। আমি সঠিক নামটা বলতে পারছি কিনা আমি জানি না, স্পেলিং একটু ভুল হতে পারে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 1971-72 সালের দিকে অসীন ঠাকুর নামের একজন কবিরাজ ছিল। উনি একটা জিনকে বোতলবন্দি করে একটা জমির নিচে পুঁতে রেখেছিল। পরবর্তীতে একজন স্কুল টিচার ওই জমিটি কিনে বাড়ি তৈরি করার জন্য, তারপর বাড়ি তৈরি করে ওইখানে থাকতে শুরু করে। ওই মুহূর্তে কোনো প্যারানর্মাল কিছু ঘটেনি তাদের সাথে। যখন বাড়ির চারপাশে বাউন্ডারি করে তখন বোতলটি ভেঙে যায়। বলে রাখা ভালো যে বোতলটা কাচের ছিল। তো বোতলটি ভেঙে যাওয়ার কারণে জিনটিও ছাড়া পেয়ে যায়। 2012 সালের দিকে তখন আমার মেজো আপু ওই টিচারের কাছে প্রাইভেট পড়তো। আপু প্রাইভেট পড়তে যেত সন্ধ্যার পর পর। তখন ওই জিনটি নাকি টিনের চালের উপর থেকে ইটের ভাঙ্গা টুকরো দিয়ে ঢিল ছুঁড়ে মারতো। আমাদের বাড়িতেও ঢিল ছুঁড়ে মারতো, এমনকি প্রায় সবার বাড়িতেই ঢিল ছুঁড়ে মারতো। মানে আশেপাশে যতগুলো বাড়ি ছিল প্রায় সব বাড়িতেই ওই জিনটা নাকি ইটের টুকরো মানে ঢিল মারতো আর কি। এমন অনেক প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। ওনারা অনেক কবিরাজ দিয়েও এটা ছাড়াতে পারতেছিল না। পরবর্তীতে ওই টিচার এই বাড়িটি বিক্রি করে দেয় এবং অন্য জায়গায় চলে যায়। ফারহান ভাইয়া, এই ছিল আমার স্টোরি। আরো অনেক স্টোরি আছে আমার সাথে ঘটেছে, যদি কেউ শুনতে চায় আমি বলবো। থ্যাংক ইউ আপু আপনার ঘটনা শেয়ার করার জন্য। তা আমি বলবো যে আপনার সাথে আরো যে ঘটনা ঘটেছে সেগুলো শেয়ার করুন। এরকম আমি আরো শুনেছিলাম যে যারা আর কি কবিরাজ, মানে আগের সময়ের কবিরাজ ছিল, তারা নাকি জিন টিন পালতো, এবং বর্তমানে অনেকে আছে যারা জিন পালে। বাট এই জিনিসটা ভালো না আসলে, নিজের কাজ হাসিল করার জন্য অন্য একটা জাতিকে নিজের কাছে বন্দি করে রাখা। মাহি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমার নাম হচ্ছে সিয়াম। আমি আজকে বলবো আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো সময়টা ছিল অনেক আগের। তখন আমার মা ছিল ছোট। আমার মায়ের তখন গ্রীষ্মের ছুটি চলতেছিল। প্রতিদিনের মতো আমার নানু বাহিরে চুলায় রান্না করছিল। আর বলে রাখি, রান্নাঘরটা ছিল আমাদের নানুদের ঘরের সামনে, আর ঘরের পিছনে ছিল একটি বাঁশবাগান, আর সেখানে একটি টিউবওয়েল ছিল যেখান থেকে নানু পানি সংগ্রহ করত। আমার নানু যখন চুলায় রান্না করতেছিল তখন আমার মা শুনতে পায় যে কে যেন কাঁদতেছে। আমার মা সেটা দেখার জন্য সেখানে যায়, গিয়ে দেখতে পায় সেটা আমার চাচতো বোন। আমার মা তাকে ডাকে, কিন্তু হঠাৎ করে সে আমার মাকে দেখে কোথায় যেন উড়ে চলে যায়। আমার মা এই জিনিসটা দেখে খুব ভয় পায় আর সেখান থেকে চলে আসে। আমার নানু আমার মাকে ঘরে নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে দেখা যায় যে আমার মায়ের চাচতো বোন সেদিন বাড়িতেই ছিল না। আরো অনেক ঘটনা আমার নানুর ফ্যামিলিতে ঘটেছে, জানতে চাইলে পরের ইমেলে পাঠাবো। ধন্যবাদ সিয়াম ভাই আপনার ঘটনাটি পাঠানোর জন্য। এটা সঠিক ব্যাখ্যা আমার কাছে আসলে নাই যে জিন বা এই যে ব্ল্যাক ম্যাজিক, এই জিনিসের সাথে আমার অনেক বড় একটা লিঙ্ক আপ আছে, ভালোই এক্সপিরিয়েন্স আছে। তা আমি জানি এই জিনিসটা আসলে কেমন বা কি হতে পারে। তারপরও আমার কাছে সবকিছুর ব্যাখ্যা নাই, আমি জানি না জিনিসটা কি ছিল, তবে জিনে ছিল, যাই ছিল জিনে ছিল। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পর্বের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এই যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড অনেক বড় একটি ঘটনা
পর্ব 7 প্রচার করা হবে। ওইটা একটা একক ঘটনা থাকবে, ওই পর্বতে আর কোনো ঘটনা থাকবে না। ঘটনাটি অনেক বড় এবং অনেক ইন্টারেস্টিং। তো যাই হোক, আপনাদেরকে আগেই বিষয়টা বলে দিলাম যে পরবর্তী এপিসোডটা কেমন হতে পারে। স্পেশাল একটা এপিসোড হবে, একক একটি ঘটনা থাকবে, অনেক বড় একটি আপনার ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটি ঘটনা। তো যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাহি। আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজকে শেয়ার করব। তো ঘটনাটি প্রায় 2-3 বছর আগের। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আমরা শহরে একটি ফ্ল্যাটে থাকতাম এবং এখনো সেই ফ্ল্যাটেই থাকি। আমাদের বাসা থেকে একটু দূরে ফায়ার সার্ভিসের পিছনে একটু পরিত্যক্ত একটা ছোট ঘর ছিল। সেটি দেখতে আমার কাছে মনে হতো প্রায় 100 বা 150 বছরের পুরনো একটি ছোট বাড়ি, পরিত্যক্ত বাড়ি। সেই ঘরটা এখনো রয়েছে, যেটি আমাদের বাসার জানালা থেকে দেখা যায়। আরেকটা বিষয়, সেটা হলো সেই ঘরটি বাঁশ ঝাড়ের মধ্যে অবস্থিত। আমরা আমাদের হুজুরের কাছ থেকে শুনেছি যে বাঁশঝাড় বা এরকম কিছু জায়গায় জিনরা বসবাস করে। সেই ঘরটির মধ্যে মাঝে মধ্যে সাদা কাপড় পরা কাউকে দেখতে পেতাম এবং সেখানে আলো জ্বলতো। আমার কাছে মনে হতো যে সেখানে জিন বসবাস করত এবং আমি ভীতু স্বভাবের হওয়ায় বেশ ভয়ও পেতাম। এছাড়াও এই বাঁশঝাড়টি ভেঙে ফেলায় সেটি অনেকের মতে অভিশপ্ত হয়ে যায় এবং একটি মাঠে পরিণত হয় জায়গাটি। আমি এবং আমাদের প্রতিবেশীর বাচ্চারা একসাথে খেলাধুলা করতাম এবং পাশের বিল্ডিং থেকে আরো কিছু বাচ্চাদের নিয়ে আসতাম আমাদের সাথে খেলার জন্য। আমরা প্রতিদিন বিকালে সেখানে খেলতাম, কারণ তখন আমরা জানতাম না সেটি অভিশপ্ত। এরকম বেশ কয়েকদিন খেলতে খেলতে আমরা দিন দিন অদ্ভুত অনুভব করতে থাকি। হঠাৎ করেই মাঠে যারা যারা যেত তারা বিভিন্ন রোগ বালাইতে আক্রান্ত হয়। আমার কাছে মনে হতো যে এটি সেই জিনের অভিশাপের জন্য হয়েছে, কিন্তু আমার মা বাবা মনে করতেন যে সেখানের ময়লা পানির জন্য বা খারাপ পরিবেশ বা আবহাওয়ার জন্য এসব হয়েছে। এখন আর সেখানে আর কেউ খেলতে যায় না। মাঝে মাঝে আমি সেখানে সেই বিল্ডিং এর বাচ্চাদের সাথে সেই মাঠে সেই সাদা কাপড় পরা জিনটিকে দেখতে পাই। তো স্টোরিটি এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহি, আপনার ঘটনা শেয়ার করার জন্য। আপনার হুজুর যে কথাটি আপনাকে বলেছিল যে বারঝাড় বা এমন টাইপের জায়গায় জিনরা বসবাস করে, হ্যাঁ, জিনরা এমন জায়গায় বসবাস করে। তারপর হচ্ছে পরিত্যক্ত বাড়িতে বা বিল্ডিং এ, মানে যেখানে মানুষের আনাগোনা কম থাকে বা মানুষ কম যায়, সেখানে জিনরা বসবাস করে বা করার চান্সও অনেক বেশি। তাই এমন জায়গা থেকে আমাদেরকে দূরে থাকাই ভালো। তো চলে যাচ্ছে আজকের পর্বের শেষ ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা সিদ্দিকা। শুরুতেই বলে দিচ্ছি যে আমাদের বাসার পিছনে একটি জঙ্গল আর বাসার সামনে অনেক বড় একটি মাঠ। তো ওই মাঠে একটা বট গাছ ছিল। তখন আমার বয়স 8 বছর। আমি প্রতিদিনই ওই মাঠে খেলতে যাই। তো প্রতিদিনের মতো আমি ওই দিনও গিয়েছিলাম। আর মাঠ থেকে বাসায় আসতে সেদিন দেরি হয়ে যায়। তখন প্রায় 6টা বেজে যায়। আমি হঠাৎ ওই বটগাছের দিকে একটু তাকাই। তাকানোর পর আমি ওই বটগাছের উপর কালো বর্ণের কিছু একটা দেখতে পাই। ওইটা দেখার পর আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। তারপর চোখ খুললেই দেখি আব্বু আম্মু আর সবাই আমার পাশে বসা। এরপর কি হয়েছিল আমার মনে নেই, কিন্তু আব্বু যখন আমাকে ওইখান থেকে নিয়ে আসে তখন আমার কানের কাছ দিয়ে একটা গরম বাতাস যায়। আমি সেটা অনুভব করতে পেরেছিলাম। তারপর এলাকার একজন বলে ওই বটগাছটা অনেক পুরনো, প্রায় 200 বছরের। আমি তারপর থেকে ওই মাঠে আর খেলতে যাইনি। এখন আমার বয়স 12, এখনও আমার সাথে আজব আজব জিনিস ঘটে। তো ধন্যবাদ আয়েশা সিদ্দিকা আপু আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আপনি অবশ্যই আপনার সাথে ঘটে যাওয়া আরও যে ঘটনাগুলো আছে সেগুলো শেয়ার করতে পারেন। এবং আপনি বটগাছে যা দেখেছেন তা একটা জিনই ছিল, হয়তো কোনো বজিন। দেখুন, জিনদের মধ্যে না অনেক ক্যাটাগরি আছে। সব ক্যাটাগরির ব্যাপারে তো আমি জানি না, কিন্তু আমি এটাও জানি যে অনেক অনেক ধরনের জিনের জাতি আছে। তাই আমাদেরকে একটু না সতর্ক থাকা উচিত, নিজেকে একটু সেফ রাখা উচিত। দেখতে পাই না বলে যে ওইটা নেই এমন কোনো কিছুই না। যেখানে আল্লাহ নিজে কোরআনে জিনদের উপর একটা সূরা নাজিল করেছে, সেখানে কিভাবে আমরা অবিশ্বাস করি আর কিভাবে আমরা আন্ডার এস্টিমেট করি। আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু জিনদের মাধ্যমে করানো হয়, তবে সেই সব জিন খারাপ হয়ে থাকে, ভালো জিনরা কিন্তু এসব কাজ করে না। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এতটুকুই ছিল। জিনের রাজত্ব পর্ব 6। জানি অনেকটা দেরি করে এই পর্বটি রিলিজ হয়েছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মেইন চ্যানেলের জন্য কাজ করতেছিলাম ঢাকা, আমরা প্রায় 8-9 দিন ছিলাম শুটের জন্য। সেই ভিডিও আমাদের মেইন চ্যানেলে পাবলিশ হবে, আপনারা আশা করি সেটাও দেখবেন। তো আজকের মতো আমি ফারহান বিদায় নিচ্ছি। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সাথে কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সবাই
নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।